একটি রক্তাক্ত চাদর, একটি নিথর শিশুদেহ, আর একজন পাথর হয়ে যাওয়া বাবা, যিনি তার সন্তানের নির্মমতম অন্যায়ের পরও পুলিশের দরজায় যাননি, আদালতের বারান্দায় পা রাখেননি। যে দেশে কন্যা শিশু ধর্ষিত হওয়ার পর বাবা আর পুলিশের দ্বারে দ্বারে ঘোরে না, কোনো অভিযোগ দায়ের করে না, বরং নিজের সবটুকু কষ্ট চেপে ধরে চিরতরে চুপ হয়ে যায়, বুঝতে হবে সেই সমাজের পচন কতখানি গভীরে পৌঁছেছে। এই নীরবতা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি গোটা বিচার ব্যবস্থার গালে চপেটাঘাত। যখন একটা দেশের সাধারণ নাগরিক বুঝতে পারে যে আদালতে কিংবা থানায় চক্কর কেটে কেবল জুতো ক্ষয় হবে, কিন্তু অপরাধীর শাস্তি হবে না, তখন সমাজ থেকে বিচারের আশাটাই উবে যায়। মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ তারা জেনে গেছে দিন শেষে টেবিলের তলা দিয়ে চলে যাওয়া টাকার বান্ডিল আর রাজনৈতিক ক্ষমতার দাপটের কাছে তাদের কান্না বড্ড সস্তা। ফেসবুকের ওয়ালে কয়েকটা দিন ক্ষোভের ঝড় উঠবে, টকশোতে বুদ্ধিজীবীরা বড় বড় বুলি আওড়াবেন, আর রাজনীতির ময়দানে চলবে এক পক্ষ অন্য পক্ষকে কাদা ছোড়াছুড়ির নোংরা খেলা। কিন্তু খেলা যখন শেষ হবে, তখন সেই বুক ভাঙা বাবা আর তার সন্তানের দীর্ঘশ্বাস কেবল অন্ধকারের অতলেই হারিয়ে যাবে, কোনোদিন ক্ষমতার মসনদ স্পর্শ করতে পারবে না। এটা কোনো কাল্পনিক ট্র্যাজেডি নয়, এটাই আজকে আমাদের চারপাশের রূঢ় এবং নির্মম বাস্তবতার এক নগ্ন বহিঃপ্রকাশ। আজ আমরা এমন এক নির্মম বাস্তবতার মুখোমুখি, যেখানে সীমান্তের ওপার থেকে স্রোতের মতো ধেয়ে আসছে মরণ নেশা আর অবৈধ অস্ত্র, আর ঘরের ভেতর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গিলে খাচ্ছে অনলাইন জুয়ার অন্ধকার সিন্ডিকেট। এই ধ্বংসের নীল নকশা কি শুধুই আকস্মিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক বন্দোবস্ত যা সাধারণ মানুষের চোখে এড়িয়ে যায়? ধুলোবালি আর ঘামের এই চেনা জনপদে দাঁড়িয়ে আজ আমাদের প্রশ্ন তুলতে হবে সেই অদৃশ্য দেওয়ালগুলোর বিরুদ্ধে, যা বছরের পর বছর ধরে সাধারণ মানুষের অধিকারকে বন্দী করে রেখেছে। যখন একটা দেশের খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের রোস্ট্রামে দাঁড়িয়ে আইনের শাসন আর নিরাপত্তার গালভরা বুলি আওড়ান, ঠিক সেই মুহূর্তেই হয়তো কোনো প্রত্যন্ত থানার ওসির কক্ষে বসে এক অদ্ভুত দৃশ্য মঞ্চস্থ হয়। যে অপরাধী লকআপে থাকার কথা, যে নরপিশাচের হাতে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে, সে হয়তো তখন ওসির ঠিক উল্টো পাশের সোফায় বসে দামি বিস্কুট আর ঘন ক্ষীরের দুধ চায়ে চুমুক দিচ্ছে। আর যে অসহায় মানুষটি নিজের শেষ সম্বল হারিয়ে কিংবা নিজের সন্তানের সম্ভ্রমের বিচার চাইতে থানায় এসেছিলেন, তিনি ওসির ঘরের দরজায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে নীরবে চোখের জল মুছতে মুছতে মাথা নিচু করে ফিরে যাচ্ছেন। এই যে দৃশ্যপত্র, এটা কোনো কাল্পনিক সিনেমার গল্প নয়, এটাই এদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে নগ্ন এবং প্রতিদিনের চেনা রূপ। ক্ষমতার ছায়া মাথায় থাকলে থানায় মামলা হয় না, জিডি উধাও হয়ে যায়, আর সাধারণ মানুষ যদি ভুল করেও সেই চৌকাঠ পার হতে চায়, তবে উল্টো তাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়। অধঃপতনের এই চরম সীমায় পৌঁছানোর পর মানুষ যখন দেখে আইন কেবল ধনীদের পাহারাদার, তখন আদালতের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। তারা বোঝে কয়েকটা দিন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ঝড় উঠবে, টকশোতে সুশীলদের গরম গরম বক্তব্য চলবে, রাজনীতির ময়দানে কাঁদা ছোড়াছুড়ি হবে, কিন্তু দিন শেষে কোনো এক অন্ধকার গলিতে ক্ষমতার চাদরে ঢাকা পড়ে যাবে সব অপরাধ। এই বিচারহীনতার সংস্কৃতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ব্যবস্থা যা সাধারণ মানুষকে সবসময় ভয় আর দাসত্বে বাঁচতে শেখায়। ঠিক এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই চারপাশ থেকে প্রতিবাদের আগুন জ্বলতে শুরু করেছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া তরুণ সমাজ আর চুপ করে বসে নেই। ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এক নজিরবিহীন এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জনগণের বুকে গুলি চালিয়ে আর আইনকে নিজেদের পকেটে পুরে রেখে এই গদি চিরকাল টিকিয়ে রাখা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঙ্কার দিয়ে বলা হয়েছে, অনতিবিলম্বে যদি এই বিচারহীনতা, থানার দালালি আর সীমান্তের চোরাচালান বন্ধ করা না হয়, তবে এই ক্ষুব্ধ জনতা আপনাকে আর একদিনও স্বস্তিতে ঘুমাতে দেবে না। সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, সেই কঠিন সত্য মনে করিয়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সময় থাকতে পদত্যাগ করে বিদায় না নিলে এই ছাত্র জনতার গণজোয়ারের মুখে পড়ার পর হয়তো আপনাকে পদত্যাগ করার সুযোগটুকুও দেওয়া হবে না, তখন দেশ ছেড়ে পালানোর পথটুকুও খুঁজে পাওয়া যাবে না। এই তীব্র আক্রমণাত্মক ও আপোষহীন বক্তব্য আজ কোটি তরুণের মনের কথা, যা ক্ষমতার মসনদকে গোড়া থেকে কাঁপিয়ে দিয়েছে। শোষকদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর বাংলার রাজপথ যখন একবার উত্তাল হয়, তখন বড় বড় স্বৈরাচারের তক্ততাউসও ধুলোয় মিশে যায়। কিন্তু এই গভীর সংকটের পেছনে আসল রহস্যটা কি? কেন এই রাষ্ট্রযন্ত্র সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলোকে এভাবে অবহেলা করে?
এর উত্তর লুকিয়ে আছে আমাদের নীতি নির্ধারকদের যাপিত জীবন আর তাদের নিখুঁত দ্বিচারিতার মধ্যে। যে নেতারা মঞ্চে দাঁড়িয়ে আমাদের সরকারি হাসপাতালের উন্নয়ন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভাষণ দেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বমানের দাবি করেন, তাদের সামান্য সর্দি কাশি কিংবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হলেই কেন চার্টার্ড বিমানে চেপে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের বিলাসবহুল ক্লিনিকে ছুটতে হয়? যে শিক্ষা ব্যবস্থার গুণগান গেয়ে তারা ক্লান্ত হন না, সেই একই ব্যবস্থার ওপর ভরসা না পেয়ে কেন তাদের নিজেদের ছেলেমেয়েরা দেশের নামী স্কুলেও পড়ে না? একজন জেলা প্রশাসক বা একজন উচ্চপদস্থ আমলার সন্তান কেন ঢাকার সবচেয়ে ব্যয়বহুল ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে সরাসরি পাড়ি জমায় আমেরিকা, কানাডা কিংবা ইউরোপের কোনো নামী বিশ্ববিদ্যালয়? তারা খুব ভালো করেই জানে যে ব্যবস্থা তারা সাধারণ মানুষের জন্য টিকিয়ে রেখেছে তা কতটা ভঙ্গুর ও অকার্যকর। আমাদের দেশের আমলা আর নেতারা এমন এক সেবা আমাদের ওপর জোর করে চাপিয়ে দিচ্ছেন যার ওপর তাদের নিজেদের বিন্দুমাত্র আস্থা নেই। তারা এই মাটিকে কেবল টাকা বানানোর আর ক্ষমতা দেখানোর চারণভূমি মনে করেন, আর সেই উপার্জিত টাকা পাচার করে বিদেশে গড়ে তোলেন বিলাসী বেগমপাড়া, যেখানে তাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকে। এই প্রাতিষ্ঠানিক প্রতারণার প্রমাণ দেখতে আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। শুধু একবার দেশের যে কোনো সরকারি হাসপাতালের বারান্দায় গিয়ে দাঁড়ান। সেখানে গেলে আপনার মনে হবে এ যেন কোনো স্বাধীন দেশের চিকিৎসালয় নয়, অথচ ক্ষমতার মদদে একে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে থাকা ছটপটে রোগী, ওষুধের জন্য হাহাকার আর দালালের সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষের অসহায়ত্বই হল এই খাতের আসল কঙ্কালসার চেহারা। একইভাবে আমাদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায় যে প্রধান শিক্ষক অন্য শিশুদের আজীবন আদর্শ মানুষ গড়ার শপথ নেন, তিনিও তার নিজের সন্তানকে সেই স্কুলে পড়ানোর সাহস পান না, কারণ তিনি জানেন ক্ষমতার রাজনীতির কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেরুদণ্ড বহু আগেই ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য চারপাশ থেকে এক ভয়ঙ্কর ফাঁদ পেতে রাখা হয়েছে। সীমান্তে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন কিভাবে হাজার হাজার কোটি টাকার মাদক আর মারণাস্ত্র দেশের ভেতরে ঢুকে পড়ছে তা নিয়ে কোনো কার্যকর জবাবদিহি নেই। তার উপর যুক্ত হয়েছে অনলাইন জুয়ার সর্বগ্রাসী থাবা, যা প্রতিটি পাড়ার মোড়ে, চায়ের দোকানে, তরুণের স্মার্টফোনে খুব সহজলভ্য করে দেওয়া হয়েছে। একটা জাতিকে যদি চিরতরে পঙ্গু করে দিতে হয়, তবে তার তরুণ সমাজের মেধা ধ্বংস করে দেওয়াই সবচেয়ে সহজ উপায়। তাহলে এই ধারাবাহিক ধ্বংসযজ্ঞের শেষ কোথায় এবং এর সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাব আমাদের কোন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে? যদি এই সমাজ ব্যবস্থা এবং বিচারহীনতার ধারা এভাবে চলতে থাকে, তবে আগামী দিনে মেধা, যোগ্যতা কিংবা সততার কোনো মূল্যই এই ভূখণ্ডে অবশিষ্ট থাকবে না। সাধারণ ঘরের একজন মেধাবী তরুণ যখন দেখবে দিনরাত পড়াশোনা করে নিজের যোগ্যতা প্রমাণ করার পরেও কোনো একটা সরকারি বা বেসরকারি চাকরি পেতে হলে তাকে বিশাল অঙ্কের ঘুষ দিতে হচ্ছে, কিংবা কোনো প্রভাবশালী মামা চাচার তদবির আর দলীয় পরিচয়ের সার্টিফিকেট দেখাতে হচ্ছে, তখন তার মনের ভেতরে দেশপ্রেম, ক্ষোভ আর হতাশায় রূপ নেবে। রাজনীতি তখন আর জনগণের কল্যাণের মাধ্যম থাকবে না, বরং তা হয়ে উঠবে অপরাধীদের ঢাল আর রাতারাতি কোটিপতি হওয়ার সবচেয়ে নিরাপদ লাইসেন্স।